আজ 15ই আগস্ট 2024 বৃহস্পতিবার দুপুর ঠিক 1:15। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে। এক আপবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হব হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেসে চেপে। আমি এখন ওল্ড কমপ্লেক্সের দিকে এগিয়ে যাচ্ছি। আমার ট্রেন 12023 হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। আমি এখন হাওড়া স্টেশনের ভেতরে চলে এসেছি। আর আমার ট্রেন 12023 হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। আর আমার কোচ নাম্বার D6, সিট নাম্বার 70। এখন আমি কম্পার্টমেন্টে ইন করলাম। তো আলটিমেটলি আমি ট্রেনে উঠে পড়েছি। পুরো জার্নিটা আপনাদের আমি দেখাবো, বোঝাবো। এবং আমার মনে হয় হাওড়া থেকে পাটনা যাওয়া বা হাওড়া থেকে ঝাড়খণ্ড যাওয়া এটা হচ্ছে একদম পারফেক্ট ট্রেন। আজকে একটা অসাধারণ ঘটনা এই ট্রেনে ঘটছে। আমি ট্রেনে ওঠার পরই আমার সঙ্গে আলাপ হয়েছে ইরফান থাকে টিটাগড়ে। আর এই অবসর আপনাদের বলি, আজকে 15 আগস্ট, আজকে থেকে ঠিক 1 বছর আগে অর্থাৎ 2023 সালের 15 আগস্ট দুপুরবেলায় আমি আর আমার ভাই খাওয়া দাওয়ার পর বসে এই চ্যানেলটা খুলেছিলাম, অর্থাৎ ইউটিউব চ্যানেলটা আমরা লঞ্চ করেছিলাম। আজকে কিন্তু 1 বছর পূর্ণ হলো। আর এই 1 বছর পূর্ণ কোনো দর্শক বা সাবস্ক্রাইবারের পাশে বসে যদি সেই পূর্ণতাকে আমি এনজয় করি, তার থেকে বড় প্রাপ্তি আর কিছু হয় না। আমার উদ্দেশ্য যেখানে যাওয়া, অর্থাৎ আমার ডেস্টিনেশন যেটা, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের জামতারা। তো ঝাড়খণ্ডের জামতারা আমি যাব। আর ইরফান কিন্তু অনেক দিনের স্বপ্ন যে ও ওই জামতারায় যাবে। তো আমি এখন আপনাদের ইরফানের মুখ থেকেই শোনাই ও জামতারা কেন যাবে। হ্যালো গাইস, আমি ইরফান। দাদার সাথে এখন মিট করলাম। দাদারকে সাবস্ক্রাইব আছে। তাহলে এই একটা কথা বলছি কি, একটা শহর হচ্ছে, দাদা যাচ্ছে জামতারা। ওইটা আমার এই স্বপ্নতে যাও। অনেকজনকে ইচ্ছা হয় কি ও যায় স্বপ্ন শহর, মুম্বাই, দিল্লি, কলকাতা, অনেক জায়গা। লেকিন আমার স্বপ্নতে গাঁও আছে, ওটা জামতারা। ওইটা দাদা যাচ্ছে। আমার খুব ইচ্ছা কি আমরা ওইদিকে যাই, ঘুরি, আমরা ওকে দেখি নিজের থেকে গিয়ে। লেকিন দাদা যাচ্ছে, আর দাদাকে চ্যানেল মাধ্যমের মধ্যে আমরা ওটা দেখবো। এটা আমরা খুব ভালো আছি। দাদাকে ধন্যবাদ জানাচ্ছি কি আমি দাদাকে চ্যানেলের মধ্যে আমরা জামতারা দেখবো আজকে। আর দাদা থেকে আজকে 1 সাল পুরো হয়েছে। দাদাকে চ্যানেল থেকে আর আপনার অন্য সবাইগুলো মিলে সাবস্ক্রাইব করো, দাদা আর কেউ আগে যান। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ইরফান। তোমাদের মতো মানুষ আছে বলেই আমাদের চ্যানেল কিন্তু গড়গড়িয়ে এগিয়ে যায়। ভালো থেকো। ধন্যবাদ। আচ্ছা, জয় হিন্দ, জয় হিন্দুস্তান। আমি যে জায়গাটা যাচ্ছি সেটা একটা অসাধারণ জায়গা এবং খুব সম্ভবত ইউটিউবে এখনও এই জায়গাটার কোনো ভিডিও নেই। আমি হয়তো প্রথম কোনো ইউটিউবার যে জামতারা যাচ্ছি। ট্রেন একদম 2:05 রাইট টাইমে এখান থেকে ছেড়ে দিয়েছে। টাটা কলকাতা। আপনাদের দেখিয়ে দিই D6 অর্থাৎ সেকেন্ড ক্লাস যে চেয়ার কার রয়েছে, সেই চেয়ার কারের কি ব্যবস্থা। চেয়ার কারে আছে 3x3 সিট রয়েছে। আর উপরে রয়েছে বাঙ্কেট সুবিধা, অর্থাৎ প্রচুর জিনিসপত্র রাখা যাবে। তবে এই ট্রেনটা যেহেতু পাটনা থেকে হাওড়া আসে, আবার এই ট্রেনটাই কিন্তু হাওড়া থেকে পাটনা যায়। 12024 এই ট্রেন পাটনা থেকে হাওড়া আসে। আবার এই ট্রেনটাই 12023 চলে যায় পাটনা। তো ন্যাচারালি যেটা আমি দেখলাম সেটা হচ্ছে গিয়ে এখানে যে বাথরুম রয়েছে, সেই বাথরুম কিন্তু খুবই মানে অবস্থা খারাপ, মানে ভেতরে ঢোকা যাচ্ছে না।
তো এটা রেলকে দেখা দরকার, কারণ ট্রেনটা কিন্তু প্রায় একটা 15-20-র মধ্যে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল, অর্থাৎ যে ফিরেছে যে ট্রেনটা পাটনা থেকে, সেই ট্রেনটা কিন্তু একটা 15-20-তে দিয়ে দিয়েছিল। আমি শুধুমাত্র এটুকু দেখলাম যে এসি কম্পার্টমেন্টের টয়লেট গুলো ধোয়া হচ্ছে, কিন্তু যেগুলো সেকেন্ড ক্লাস চেয়ার কার আছে সেগুলো কিন্তু কোনো রকম পরিষ্কার করার চেষ্টা করা হয়নি। তো এটা রেলের দেখা দরকার, প্রত্যেকেই যারা টিকিট কেটে এখানে জার্নি করছে তাদের অন্তত মিনিমাম এটুকু ডিমান্ড যে অন্তত বাথরুমটা ঠিকঠাক হোক, বসার জায়গাটা ঠিকঠাক হোক। তো চলুন, কিছু করার নেই, আমার কিছু অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু দীর্ঘক্ষণ যারা যাত্রা করবে তাদের অসুবিধা নিশ্চয়ই হওয়ার কথা। আপনারা দেখতে পাচ্ছেন লেগ রেস্ট রয়েছে, কিন্তু এই লেগ রেস্ট ঠিক কাজ করে না, মানে লেগ রেস্ট কিন্তু ভাঙা। আমি তুলছি আর লেগ রেস্ট আবার নিজে রেস্ট নিয়ে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বসে থাকার পর অনেকখানি পা এখানে দেখা যাচ্ছে, এবং এখানে মোট 3 জন বসতে পারে, 1, 2, 3, আর প্রত্যেকেরই একটা করে বটল হোল্ডার রয়েছে, লেগ রেস্ট রয়েছে। ট্রেনে কিন্তু সমস্ত ব্যবস্থা রয়েছে, কিন্তু একটা বিষয় হচ্ছে এই ব্যবস্থাগুলো কোনোটাই মানে ঠিকঠাক রক্ষণাবেক্ষণ হয় না। ট্রেনটা হয় খুব বিজি বলে হয় না, আর নয় এটাকে সেইভাবে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করা হয় না। একটা জিনিস আমি দেখেছি, স্পেশালি জনশতাব্দী এক্সপ্রেস, এই ট্রেনগুলো কিন্তু তুলনামূলক অন্য ট্রেনের থেকে পরিচ্ছন্ন হয়, কিন্তু পার্টিকুলার এই 12023 হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, এই গাড়িটা কিন্তু সেই অর্থে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, বরং নোংরা। এবং সকালে যখন ট্রেনটা এসছে, যা যা জিনিস বোতল বা ইউজ করা জিনিসপত্র সমস্তটাই কম্পার্টমেন্টে পড়ে রয়েছে, কোনোভাবেই সেগুলোকে পরিষ্কার করার ব্যবস্থা না করেই ট্রেন আবার পাটনার উদ্দেশ্যে রওনা হয়েছে। একশো 58 কিলোমিটার রাস্তা পেরিয়ে হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস এখন দুর্গাপুর স্টেশনে পৌঁছে গেছে। হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস দুর্গাপুর স্টেশনে ঢুকেছে প্রায় 10 মিনিট অ্যাডভান্স। 3:58 এটা শিডিউল টাইম, আর 4টের সময় এখান থেকে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু অনেক আগে এসছে তাই দুর্গাপুর স্টেশনে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। আর দুর্গাপুর স্টেশনটা কিন্তু বেশ ছিমছাম পরিষ্কার। এখন ট্রেন হাওড়া থেকে 200 কিলোমিটার এবং দুর্গাপুর থেকে 42 কিলোমিটার এগিয়ে এসে আসানসোল স্টেশনের কাছে দাঁড়িয়ে রয়েছে। ওয়ান 2023 হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস এই মুহূর্তে আসানসোল স্টেশনে পৌঁছে গেছে। গাড়িতে কিন্তু প্রচুর খাবার পাওয়া যায়, সারাক্ষণ প্যান্ট্রি কার থেকে, অর্থাৎ আইআরসিটিসির যে প্যান্ট্রি কার আছে সেই প্যান্ট্রি কার থেকে সারাক্ষণই বিভিন্ন রকম খাবার এবং জল, এই দুটোই কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিক্রি করা হচ্ছে এখানে, এবং বিভিন্ন ধরনের খাবার রয়েছে। আমি কিন্তু এই ট্রেনের খাবার বা চা না খেয়ে আসানসোল প্ল্যাটফর্ম থেকে 1 কাপ চা কিনে ট্রেনে উঠেছি, আর এখন সেই চাটা আমি খাবো। বেশ মানে ভালো চা, এটা আমি ভালোই করেছি, মানে সিদ্ধান্ত নিয়ে যে আসানসোল প্ল্যাটফর্ম থেকে আসানসোলের চা খাবো। তো এই চাটা কিন্তু যথেষ্ট ভালো।
হাওড়া থেকে 225 কিলোমিটার আর আসানসোল থেকে 25 কিলোমিটার রাস্তা পেরিয়ে ট্রেন এখন পৌঁছে গেছে চিত্তরঞ্জন, যে চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানার জন্য খুবই বিখ্যাত। পরের স্টেশনই কিন্তু জামতারা। তো আমি অলমোস্ট পৌঁছে গেছি। চিত্তরঞ্জন পেরোতেই প্রকৃতির রূপ বদলে যাওয়ার দৃশ্য দেখতে দেখতে ঠিক 5টা 20 মিনিটে সঠিক সময় পৌঁছে গেলাম জামতারা। আমাদের ট্রেন জামতারা 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে, আর আমাকে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। তাই এখন ওভারব্রিজ পেরিয়ে আমি চলে যাব 2 নম্বর প্ল্যাটফর্মে। ওভারব্রিজ থেকে নেমেই বাঁদিকে রয়েছে বাইরে যাওয়ার রাস্তা। সামনে যে রাস্তা দেখছেন এটা জামতারা স্টেশন রোড। স্টেশন রোডে পা রেখেই বেশ চমকে গেলাম। সামনেই দেখি একটা কালী মন্দির। মন্দিরের গায়ে বিশুদ্ধ বাংলায় লেখা, শরণাগত দীনাত্ম পরিত্রাণ পরায়ণে সর্বসাত্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। এরকম ভিন রাজ্যে বাংলা দেখে মন তো আমার একেবারে কি বলবো প্রফুল্ল। তারপরে মিলল জামতারার চায়ের স্বাদ। আমি এখন একটা টোটো স্টেশন থেকে রিজার্ভ করলাম জামতারা রামকৃষ্ণ মঠ যাওয়ার জন্য। আমাকে কিন্তু টোটোর দাদা বলেছিলেন 100 টাকা, তো আমি দরদাম করায় 50 টাকায় এই টোটো রাজি হলো আমাকে রামকৃষ্ণ মঠে পৌঁছে দেওয়ার জন্য। তো আপনারা যখন আসবেন তখন যেটা বলবে তার অর্ধেক বলবেন। আর সবসময় আমি যেটা করি সেটা হচ্ছে ট্রেন থেকে নামার পর সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য হুড়োহুড়ি করবেন না, কোথাও না। ট্রেন থেকে নেবে কিছুক্ষণ ওয়েট করে, সেটা একটু চাও খেতে পারেন বা একটু জায়গাটা দেখতে পারেন। এই করতে করতে অন্তত 10-15 মিনিট পেরিয়ে গেলে ওই যে ট্রেনের ভিড় যেটা থাকে, রাশটা যেটা থাকে, সেটা চলে যায়। সেটা চলে গেলে কিন্তু তখন এই টোটো বলুন বা রিক্সা বলুন, এগুলোর যে চার্জেস সেটা কিন্তু অনেকটা কমে যায়। রাস্তাঘাট সত্যি খুব ভালো এবং অসাধারণ পরিবেশ। স্টেশন থেকে জামতারা রামকৃষ্ণ মঠ খুবই সামান্য দূরত্ব, মাত্র 2 কিলোমিটার। কিন্তু এই 2 কিলোমিটার অচেনা জায়গা, নিশ্চয়ই হেঁটে যেতে পারবেন না, সেক্ষেত্রে টোটো করতেই হবে। আমি এখন জামতারা সুভাষ চক পেরিয়ে এগিয়ে যাচ্ছি স্টেশন রোড ধরেই। আপনারা দেখতেই পাচ্ছেন জামতারার রাস্তা কত সুন্দর, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও গাড্ডা নেই, গুড্ডি নেই, সুন্দর রাস্তা। এদিকটা স্টেশন, যেদিক থেকে আমি এলাম। আর এই রোডটার নাম আমি যেটুকু জানতে পারলাম কারমাটার রোড। এই কারমাটার রোডের ওপরই অবস্থান করছে জামতারা রামকৃষ্ণ মঠ। এই মঠ 1902 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। শতবর্ষ পুরনো এই মঠ বেলুড় মঠের সাধনা ও তপস্যার জন্য বিশেষভাবে নিবেদিত। এই মঠের ভিতর ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। মহারাজের বিশেষ স্নেহ অনুমতিতে আমি মঠের সামান্য কিছু অংশ আপনাদের দেখানোর সুযোগ পেয়েছি। জামতারা এলে এই মঠে থাকাই সবচেয়ে ভালো বলে আমার মনে হয়েছে। শান্ত নিরিবিলি পরিবেশ আর মঠের অধ্যক্ষ মহারাজের আপন করে নেওয়ার ইচ্ছা এই মঠে থাকার অন্যতম প্রধান কারণ। এই মঠে থাকার জন্য আগে থেকে মেল করে মহারাজের অনুমতি নিতে হয়। সরাসরি কথা বলতে পারেন, মোবাইল নাম্বার দিয়ে দিলাম। আমার পোশাক পরিবর্তন দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু আর রাস্তায় নেই। আমি এখন একটি আশ্রয়ে রয়েছি জামতারা রামকৃষ্ণ মঠে। হ্যাঁ, আমি এই জামতারায় যে কদিন থাকবো সে কদিন এই মঠেই থাকবো। আজকে আর আপাতত কোনো কাজ নেই আমার। আমি এখন বিশ্রাম নেব। তারপরে 8:30টার সময় আমাকে বলা হয়েছে মঠের প্রসাদ ভবনে চলে যেতে। সেখানে যাব এবং রাতের
প্রসাদ গ্রহণ করে ফিরে এসে ঘুমিয়ে পড়ব। আজ 16ই আগস্ট 2024 শুক্রবার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জামতারা রামকৃষ্ণ মঠের ঠিক সামনে, আর সময় এখন সকাল 9টা। আমি বেরিয়ে পড়েছি জামতারা ভ্রমণের উদ্দেশ্যে। এই জামতারায় আমি যা দেখব এবং আমি যেটুকু জানতে পারবো সেইটুকু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই আমি বলি জামতারার ওয়েদার কেমন। জামতারায় গ্রীষ্মকালে সাধারণত 48 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে থাকে, আর বর্ষার সময় 35 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা থাকে জামতারায়। শীতকালে জামতারার টেম্পারেচার সেটা কিন্তু অনেকটা নেমে যায়, প্রায় 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে সেরা সময় অবশ্যই শীতকাল। তাছাড়া এই বর্ষার সময় জামতারায় আসতে পারেন। আমি এই মুহূর্তে জামতারা জেলার কারমাটার অঞ্চলে উপস্থিত হয়েছি, আর এই কারমাটার অঞ্চলে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রেলওয়ে স্টেশন, আর এর খুব কাছেই রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি, যেখানে তিনি শেষ জীবনের দিনগুলি কাটিয়েছিলেন। এই জায়গাটাতে পৌঁছে আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে যে আমি এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি জড়িয়ে রয়েছে। আমি সেই কারমাটার অঞ্চলের বিদ্যাসাগর রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছি। চলুন আপনাদের প্রথমেই দেখাই সেই স্টেশনটা। 26শে ফেব্রুয়ারি 2024 সাল এই স্টেশন অর্থাৎ বিদ্যাসাগর স্টেশনের রিডেভেলপমেন্টের কাজ শুরু করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শিবু সোরেন। এই সেই স্টেশন যেখানে এক ভদ্রলোকের কুলি কুলি চিৎকারে এগিয়ে এসেছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাথায় তুলে নিয়েছিলেন ভদ্রলোকের সমস্ত লটবহর। পরে যদিও বিদ্যাসাগরের পরিচয় জেনে খুবই লজ্জিত হয়েছিলেন সেই ভদ্রলোক। এই জায়গাটা জামতারা রামকৃষ্ণ মঠ থেকে 12 থেকে 15 কিলোমিটার, আর আসতে সময় লাগবে মোটামুটি আধ ঘন্টা। আপনারা যদি রিজার্ভ করে আসেন সেক্ষেত্রে 300 থেকে 400 টাকা মতো ভাড়া লাগবে আপ ডাউন। আমি যদিও রিজার্ভ করে আসিনি, এখানকার যে লোকাল ট্রান্সপোর্ট অর্থাৎ টেম্পো, এই টেম্পো করে আমি এখানে পৌঁছেছি ব্রেক জার্নি করে। আমার তাতে 50 টাকা খরচা হয়েছে আসতে। আপনারা যদি একা কেউ আসেন চেষ্টা করবেন মঠের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে থাকবেন, ওখান থেকেই টেম্পো আসবে। আপনারা বলবেন যে বিদ্যাসাগর স্টেশনের কাছে যাব। এই কারমাটার অঞ্চলে ব্রিটিশ আমলের প্রচুর বাড়ি রাস্তার দুদিকে আমি দেখতে পেলাম আসার পথে, এবং এই জায়গাটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা অত্যন্ত প্রাচীন একটি জায়গা এবং অত্যন্ত কি বলবো উন্নত একটি জনপদ ঝাড়খণ্ডের এই কারমাটার। আপনারা যারা জামতারা ভ্রমণে আসবেন কারমাটার মিস করবেন না, এটা মিস করা যাবে না, এটা অসাধারণ একটা জায়গা। আমি বিদ্যাসাগর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে এসেছি রাস্তায়। সামনেই দেখতে পেলাম শতাব্দী প্রাচীন একটি বাড়ি, এবং বাড়ির থেকে ডান দিকে সামান্য এগোলেই SBI ব্যাংকের কারমাটার ব্রাঞ্চ। আমি এই মুহূর্তে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কারমাটার ব্রাঞ্চের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমি ঢুকে যাচ্ছি। এই রাস্তা দিয়ে কিছুটা এগোলেই বিদ্যাসাগরের বাড়ি,
যে বাড়িতে তিনি জীবনের শেষ কয়েক বছর ছিলেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নন্দনকানন বা বিদ্যাসাগর স্মৃতি ভবনের সামনে। এই হচ্ছে গেট, আর এই গেট আপাতত বন্ধ রয়েছে। আমি এখানে সাইনবোর্ডে ফোন নাম্বার দেওয়া ছিল, সেই ফোন নাম্বারে আমি চন্দনবাবুকে ফোন করেছিলাম। চন্দনবাবু কেয়ারটেকারকে ফোন করে বললেন যে গেট খুলে দেওয়ার জন্য। এক্ষুনি কেয়ারটেকার আসবেন এবং গেট খুলবে, আর খোলার পর আমি আপনাদের ভেতরে নিয়ে যাব। 1890 সালের গোড়ার দিক থেকে কারমাটারে বসবাস শুরু করেন বিদ্যাসাগর মহাশয়। বিদ্যাসাগরের সঙ্গে তার পুত্র নারায়ণচন্দ্রের সম্পর্ক ভালো ছিল না। বিদ্যাসাগরের মৃত্যুর পর কারমাটারের বাড়ি ও সম্পত্তি মল্লিক পরিবারের কাছে বিক্রি করে তার ছেলে। 1938 সালে বিহার বাঙালি সমিতি বিদ্যাসাগরের স্মৃতি রক্ষার জন্য মল্লিক পরিবারের কাছ থেকে বাড়িটি কিনে নেয়। 2016 সালে বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটি গড়ে এই বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিজেদের হাতে তুলে নেয় 11 জন কৃতি বাঙালি। 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিনে বহু মানুষের সমাগম হয় এই বাড়িতে। এখন আপনাদের দেখাচ্ছি বিদ্যাসাগর মহাশয়ের ঘর। এই ঘরেই তিনি থাকতেন। এখানে রয়েছে তার ব্যবহৃত খাট। মেদিনীপুরের বীর সন্তান জন্মভূমি ছাড়তে বাধ্য হয়েছিলেন, তাই বোধ করি তার বিছানায় তার মর্মর মূর্তির সামনে বীরসিংহ গ্রামের মাটি রাখা রয়েছে পরম যত্নে। এই ঘর ছাড়াও রয়েছে আরও 3টি ঘর, যে ঘরগুলিতে বিদ্যাসাগর মহাশয়ের বীরসিংহ গ্রাম থেকে কলকাতা আসা, বড় হয়ে ওঠা এবং জীবনের নানান কীর্তির বর্ণনা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্মৃতিভবনে গেস্ট হাউস রয়েছে, অর্থাৎ আপনারা কলকাতা থেকে যদি এসে এখানে এই ভবন দর্শন করতে চান এবং এখানে রাত্রিবাস করতে চান তাহলে সে ব্যবস্থাও রয়েছে। আমি এখন সেই গেস্ট হাউস আপনাদের ঘুরে দেখাচ্ছি, আর গেস্ট হাউসের চার্জেস বা কী নিয়ম সেটাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। এই হচ্ছে বিদ্যাসাগর স্মৃতিভবনের গেস্ট হাউস। 4 থেকে 5 জন একসঙ্গে থাকতে পারবেন। একটা টেবিল রয়েছে, একটা আয়না রয়েছে এবং ডবল 3টে চৌকি রয়েছে, পাখা রয়েছে, এসির কিন্তু কোনো ব্যবস্থা নেই। এখানে যে গেস্ট হাউস রয়েছে ঘর অনেকগুলোই রয়েছে এবং সেই ঘরগুলো একদম খুব লাক্সারিয়াস এমন নয়, তবে এক রাত্রি থাকার জন্য যথেষ্ট ভালো। আর পরবর্তীকালে এই যে নতুন বিল্ডিংটা রেডি হচ্ছে, অনেকগুলো ঘর রেডি হচ্ছে, এই ঘরগুলো কিন্তু এসি অ্যাটাচ বাথ। আমি এতক্ষণ যে ঘরগুলো আপনাদের দেখালাম সেই ঘরগুলো কিন্তু এসি নেই এবং কমন বাথরুম, কিন্তু এখন যে ঘরগুলো তৈরি হচ্ছে গেস্ট রুম সেগুলো কিন্তু সবটাই অ্যাটাচ বাথ এবং অবশ্যই এসি থাকবে। আর এই হচ্ছে বিদ্যাসাগর ভবনের কিচেন, অর্থাৎ এখানে এলে যে আপনারা খাবার খাবেন সেই খাবার এখানেই রেডি হবে। নমস্কার দাদা, আমার নাম জিতেন্দ্র মণ্ডল। আমি এখানে কেয়ারটেকার আছি। এখানে বিদ্যাসাগর স্টেশনের সামনে বিদ্যাসাগর ভবন, এর নাম নন্দনকানন। আমি এখানে ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া থাকা এমনি ব্যবস্থা আছে। থাকা 130 টাকা, খাওয়া দাওয়া 225 টাকা 3 বেলা। তারপরে মিট মানে মাংস মাছ ডিম খাবেন তো ওটা আলাদা দিতে হয়। আমার মোবাইল নম্বর আছে, যোগাযোগ করুন 6202257193। আরও একটা নম্বর আছে 80
84397901। বিদ্যাসাগর মহাশয়ের পায়ে শতকোটি প্রণাম জানিয়ে আবার আমি ফিরে যাব জামতারা। সেখানে প্রথমেই আমি আপনাদের নিয়ে যাব জামতারার পর্যটন আকর্ষণ পর্বত বিহার দর্শনে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন জামতারা পর্বত বিহারের সামনে পৌঁছে গেছি। এই জামতারা পর্বত বিহার জামতারা স্টেশন থেকে মাত্র 4 থেকে 5 কিলোমিটার। আপনারা ইচ্ছে করলে রিজার্ভ করে আসতে পারেন বা ওখানে দাঁড়িয়ে থাকা যে কোনো টোটো বা টেম্পোকে বলবেন যে আপনাদের এখানে ছেড়ে দিতে, ওরা আপনাদের এখানে ছেড়ে দিয়ে যাবে। খুব একটা সময় লাগে না। আর ভেতরে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা মিনিমাম সময় লাগবে পুরো বিষয়টা ঘুরে দেখতে। এই পর্বত বিহারে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হয়, অর্থাৎ এন্ট্রি ফি আছে। চলুন এখন আমি কাউন্টারে গিয়ে সমস্ত বিস্তারিত তথ্য জেনে নেব এখানে प्रवेश করার বিষয়ে। मेरा नाम मुन्ना कुमार हुआ। मैं पर्वत विहार पर्यटक स्थल जामताड़ा का संचालक हूँ और ये ज़िला का एकमात्र पार्क है जामताड़ा ज़िला का। और यहाँ पे जामताड़ा, दुमका, धनबाद, देवघर, मधुपुर, कैरो, ये सब सारे जगह के आसनसोल तक के लोग यहाँ आते हैं। और सबसे बड़ी बात ये है कि यहाँ पर प्रकृति के गोद में ये पहाड़ बसा हुआ है, इसीलिए लोग यहाँ सैलानी करने के लिए दूर दूर से लोग आते हैं। পর্বত বিহারে প্রবেশ করছি। পর্বত বিহারে প্রবেশ করার একদম শুরুতেই কিন্তু একটা পর্বত ফিল আছে। আর আমার সঙ্গে রয়েছেন মুন্না কুমার। উনি আমাকে এই পর্বত বিহার সম্পূর্ণ ঘুরে দেখাবেন এবং বুঝিয়ে দেবেন যে এই পর্বত বিহার গড়ে ওঠার উদ্দেশ্য এবং ওনাদের এই গাছের প্রতি একটি অদ্ভুত ভালোবাসা আছে। সেই গাছের প্রতি ভালোবাসাও আমি তার মুখ থেকেই শুনতে শুনতে আপনাদের শোনাবো। পর্বত বিহার পার্কের মোটামুটি 3টে তল আছে। নিচে থেকে ওপরে উঠে দেখা যায় অনেকখানি সমতল অঞ্চল। এখানে বাচ্চাদের জন্য বিশেষভাবে নির্মিত একটি পার্ক আছে। রয়েছে বাচ্চাদের মনোরঞ্জনের নানান ব্যবস্থা। আপনাদের জানাই এই পর্বত বিহার পার্ক গড়ে ওঠার পেছনে এক আদিবাসী মানুষের অবদান আছে। তার নাম ঠাকুর মুর্মু। মুন্না কুমারের মুখেই সে কথা আমি শুনলাম। कि उन्होंने इस पर्वत विहार में अपने खून और पसीना एक कर पत्थर को तोड़कर उन्होंने जो पेड़ रोपने का दुस्साहस किया है, इससे हमें प्रेरणा मिली है कि वो जब उतना बड़ा पत्थर को तोड़ करके पेड़ को बचा सकता है तो उगा हुआ पेड़ को मैं थोड़ा सा मेहनत करके क्यों नहीं बचा सकता हूँ। আপনারা দেখছেন আমার ডান দিকে এইখানেই থাকতেন ঠাকুর মুর্মু এবং ঠাকুর মুর্মু এখানে থেকে এই পর্বত বিহার অঞ্চলটির যে পাহাড়, যে পাথর, সেই পাথর ভেঙে ভেঙে তিনি এই সমস্ত গাছ, যে সমস্ত গাছ এখন দেখছেন তার অধিকাংশ গাছ তিনি কিন্তু লাগিয়েছিলেন। পরবর্তীকালে তাকে সম্মান জানানো হয়েছিল পূর্বের বিহার গভর্নমেন্ট থেকে বা বর্তমান ঝাড়খণ্ড গভর্নমেন্ট থেকে। অসাধারণ লাগছে আমার এই জায়গাটা দিয়ে হেঁটে হেঁটে যেতে এবং আমি কল্পনা করতে পারছি কিছুটা, এটা কিন্তু ফেব্রুয়ারি মার্চ এই 2 মাস অর্থাৎ বসন্তের সময় একটা মারাত্মক জায়গা হয়ে যায়। কারণ এখানে তখন
এখানে পলাশ ফুলে এই এলাকাটা লাল হয়ে যায় এবং অনেকে আসেন শুধুমাত্র পলাশ ফুল দেখার জন্য পর্বত বিহারে। আপনারাও পারলে চলে আসবেন, তখন ঠান্ডাও থাকবে এবং ওয়েদার খুব প্লেজেন্ট থাকবে। আর আসা যাওয়া তো যখন তখন যায়, এই যে ঘরের কাছেই মাত্র 3 ঘন্টা সময় লাগে। তো আমি পাহাড়ের ওপর দিয়ে উঠছি, ভালো লাগছে, কিন্তু আজকে গরমটা অতিরিক্ত, প্রচণ্ড ঘাম হচ্ছে, কষ্ট হচ্ছে। একটু কষ্ট তো হবেই ভালো জিনিস দেখতে গেলে। পর্বত বিহারের পাহাড় বেয়ে উঠে নেমে আমি মোটামুটি ক্লান্ত হয়ে গেছি। আমার সঙ্গে কুমার ভাইও ক্লান্ত হয়ে গেছেন। আমরা দুজন এখন বসে রয়েছি পর্বত বিহারের একদম টপে। এখানে প্রচুর বসার জায়গা রয়েছে, আর এই জায়গাটা ভীষণ ঠান্ডা, প্রচুর ছায়া এবং প্রচুর হাওয়া, দুটো মিলিয়ে আপনারা যখন আমার মতো ক্লান্ত হয়ে হাঁপাবেন তখন এখানে এসে বসতে পারেন, খুব ভালো লাগবে। আমি এখন আছি পর্বত বিহারের টপে। এই টপ থেকে সম্পূর্ণ জামতারা পাখির নজরে দেখা যায়। চলুন আপনাদের দেখাই। অসাধারণ লাগলো। এবার আমি পর্বত বিহার থেকে বেরিয়ে যাচ্ছি আমার পরবর্তী গন্তব্যের দিকে। লাদনা ড্যাম যাওয়ার এই রাস্তা সত্যিই অসাধারণ। আদিবাসী গ্রামের ভেতর থেকে হঠাৎ পাহাড়ের মুখোমুখি, চূড়ান্ত অভিজ্ঞতা। আমি এখন লাদনা ড্যামের সামনে চলে এসেছি। অসাধারণ একটা জায়গা, আর সামনেই সমুদ্রের মতো একটা নদী। প্রথমেই আপনাদের বলি, জামতারা রামকৃষ্ণ মঠ থেকে লাদনা ড্যাম পর্যন্ত 15 কিলোমিটার রাস্তা, আর এই 15 কিলোমিটার রাস্তা আসতে প্রায় সময় লেগে যাবে 1 ঘন্টা মতো। এখানে কিন্তু কোনো রকম অটো বা টেম্পু বা টোটো এরকম সার্ভিস নেই, রেগুলার সার্ভিস নেই। আপনাকে এখানে আসতে হলে অবশ্যই রিজার্ভ করে আসতে হবে, আর মোটামুটি 400 থেকে 500 টাকা পড়বে এই জায়গা পর্যন্ত পৌঁছতে। টেম্পোগুলোই সবচেয়ে ভালো, কারণ টেম্পোর যে গতি সেটা কিন্তু টোটোর গতি থেকে অনেক বেশি। মানে আমি কল্পনা করতে পারি না জামতারার কাছে, জামতারাতে এরকম একটা অসাধারণ জায়গা আছে। মানে আমি রীতিমতো কি বলবো, বাকরুদ্ধ এই জায়গাটায় এসে।
আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল। এক সময় মনে হচ্ছিল পর্বত বিহারের পর আমি রামকৃষ্ণ মঠে ফিরে গিয়ে রেস্ট করি। কিন্তু বিশ্বাস করুন, এই লাদনা ড্যামে এসে আমি একদম কমপ্লিট কিওর। এত অসাধারণ একটা জায়গা, মনের ওপর এমন একটা ইমপ্রেশন ফেলে, সেই ইমপ্রেশনের জোরে আমার অসুস্থতা, আমার যে সিকনেস, শারীরিক অসুস্থতা, সেটা কিন্তু এই মুহূর্তে আমি ফিল করছি না। আবার হয়তো এখান থেকে ফেরার পথে ফিল করবো, কিন্তু এই মুহূর্তে না। কারণ এই জায়গাটা এমন একটা অসাধারণ জায়গা, যেটা দেখার পর আর নিজের শরীরের কথা মনে থাকবে না, মনে হবে প্রকৃতির এত অপরূপ সৌন্দর্য, তার সামনে আমি সামান্য তুচ্ছ মানুষ। আমার শরীরের যে যন্ত্রণা, ব্যাধি বা কষ্ট, সে আরও অতি তুচ্ছ। বুঝতেই পাচ্ছেন, প্রচণ্ড হাওয়া, মানে সমুদ্রের ধারে যেমন হাওয়া হয় ঠিক তেমনই হাওয়া দিচ্ছে। আর এই লেকে রয়েছে বোটিং করার ব্যবস্থা। এই যে আমার ডান হাত লক্ষ্য করে দেখতে পাচ্ছেন, এই যে বোটগুলো রয়েছে, নৌকা, পাতি নৌকা। এই নৌকা করে আপনারা এখানে বোটিংও করতে পারেন। আর অবশ্যই বিকেলের দিকে আসবেন, অসাধারণ লাগবে। খুব ক্লান্ত লাগছে, তো হঠাৎ মনে পড়লো ব্যাগে কতগুলো চকলেট আছে, আর সেগুলো দিয়েছে আমার পুচকু। যখন আমি বেরোই, খাবার খেতে বসেছিলাম, তখনও কতগুলো চকলেট আমাকে দিয়ে বলেছিল, এগুলো তুমি ওখানে খেও। তো আমি এখন এই কয়েকটা চকলেট, মানে যে কটা দিয়েছে সে কটা আমি একসঙ্গে খাবো, খেয়ে একটু এনার্জি রিস্টোর করার চেষ্টা করব। এই যে প্রস্তুত দেওয়া লজেন্স, চকলেট লজেন্স, আমি এখন একটা গেলে হবে, এনার্জি রিস্টোর করার জন্য যতগুলো আছে সবগুলো আমি এখন খেয়ে নেব। খেলাম, জল খাবো, খেয়ে পরে ড্যামের ওপরে উঠবো, আরও উপরে। এই দুটো আমাকে এনার্জি দিল, থ্যাংক ইউ পুচকু। লাদনা ড্যামের এখানে একটা পার্ক রয়েছে, অসাধারণ সাজানো গোছানো পার্ক আপনারা দেখতে পাচ্ছেন। এই পার্কে বাচ্চাদের জন্য খেলারও ব্যবস্থা রয়েছে, আবার বড়দের জন্য বিনোদনেরও ব্যবস্থা রয়েছে। আর এই পার্কে ঢুকতে গেলে 10 টাকার টিকিট লাগে। আপনারা যখন এখানে আসবেন, অর্থাৎ লাদনা ড্যামে যখন আসবেন, এই পার্কের ভিতরে এসেও কিন্তু আপনারা এনজয় করতে পারেন। লাদনা ড্যামের সামনে একটা কিন্তু ছোটোখাটো পাহাড় রয়েছে। তো আমি এখন সেই পাহাড়ে উঠছি, আর পাহাড়ে উঠে পাহাড়ের ওপর থেকে লাদনা ড্যামের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু এত দূরে এসে আপনাদের না দেখিয়ে ফিরে যাওয়াটা অনুচিত হবে। চলুন উপরে গিয়ে দেখাই নিচে মাইথানের যে ড্যাম, এখানকার লোকাল নাম লাদনা ড্যাম, তার সৌন্দর্য কেমন। অসাধারণ একটা জায়গা। না, কষ্ট নেই একদমই। এখানে উঠতে কষ্ট হবে এমনটা ভাবা অনুচিত। আমি যেহেতু সকাল থেকে বেরিয়েছি, শরীর খুব ক্লান্ত, আমি হয়তো একটু কষ্ট পাচ্ছি, কিন্তু কোনো বয়সেরই মানুষের এখানে এসে কোনো রকম কষ্ট হওয়ার কথাই না, কারণ এগুলো খুব একটা উঁচু নয়। এই যে দেখতে পাচ্ছেন, আমি যে পার্কটা আপনাদের দেখালাম নিচে থেকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি ওপর থেকে দেখাচ্ছি লাদনা ড্যাম। টপ থেকে লাদনা ড্যাম সত্যিই অসাধারণ। অনন্ত জলরাশি আর পাহাড়ে ঘেরা এই জায়গা কলকাতা থেকে ট্রেনে মাত্র 3 ঘন্টার দূরত্ব। তাহলে দেরি কেন? ব্যাকপ্যাক গুছিয়ে বেরিয়ে পড়ুন। কোনো রকম তথ্য লাগলে অবশ্যই আমি পাশে আছি।
জামতারা ভ্রমণ গাইডের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এবং খুব তাড়াতাড়ি জামতারা চলে আসুন এবং এই সমস্ত জায়গা পরিদর্শন করে তৃপ্তি অনুভব করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণামিতে চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে পরের পর্বে। সকলে খুব ভালো থাকবেন। টাটা।